বাসায় ঢুকবো, তখনই খেয়াল করলাম আমার স্ত্রী চুপি চুপি আমার ছোট ভাইয়ের রুমে একটি স্বর্ণের চেইন হাতে নিয়ে প্রবেশ করলো। বিষয়টি আমার কাছে বেশ সন্দেহজনক মনে হওয়াতে আমিও সরাসরি বেডরুমে না গিয়ে আড়াল থেকে বোঝার চেষ্টা করলাম যে আমার স্ত্রী সজীবের রুমে গিয়ে আসলে করছেটা কি। আমাদের বেডরুমের দরজায় দাঁড়ালে সজীবের রুমের সবকিছু স্পষ্টভাবে দেখা যায়। তাই আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকেই রুমি তথা আমার স্ত্রীর কর্মকাণ্ডের উপর নজরদারি করছি। একটু ভালোভাবে খেয়াল করতেই বুঝতে পারলাম রুমি চেইনটা সজীবের বিছানার নিচে আস্তে করে লুকিয়ে রাখলো। পরক্ষণই ধীর পায়ে ওকে রুম থেকে বের হয়ে আসতে দেখে আমি তখনই নিজেকে সেখান থেকে সরিয়ে নিজেদের রুমে প্রবেশ করলাম। আমাকে হঠাৎ করে রুমে দেখে আমার স্ত্রী কিছুটা চমকে উঠে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এত তাড়াতাড়ি দোকান থেকে এসে পড়লে? আর যাবে না দোকানে? আমি নির্লিপ্ত স্বরে বলি, আজকে শরীরটা ভালো লাগছে না, সজীবকে দোকানে রেখে এসেছি। ওকে বলেছি একটু বিশ্রাম নিয়ে আবার যাব। সে যাই হোক, তুমি এতক্ষণ কি করছিলে? আমার প্রশ্ন শুনে রুমি থতমত খেয়ে বলল, কি আর করব, রান্নাঘরে ছিলাম একটু। থালা বাসন তো একটাও ধোয়া হয়নি। আমি কিঞ্চিত অবাক হয়ে বলি, কেন, রিয়া কোথায়? আর রিয়ার কথা শুনে আমার স্ত্রী বেশ রাগান্বিত স্বরে বলল, সে আর কোথায় থাকবে, হয়তো ঘুরতে গেছে। ওই রকম ছোট লোক ঘরের মেয়ে এই বাড়িতে এসেই রাজরানী হয়ে গেছে। এখন কি কাজ করার সময় আছে নাকি? আমি ভেবে পাই না সজীব কি দেখে ওই ছোট লোকের বাড়িতে গিয়ে হানা দিল। আমার কথা হলো, প্রেম করে বিয়ে কর, সমস্যা নেই, তাই বলে ওখানেই বিয়ে করতে হবে? এই মেয়ে নিজের সাদা চামড়া দেখিয়ে আমার দেবতাকে ফাঁদে ফেলে এই বাড়িতে এসেছেই শুধু বাড়িটাকে লুটপাট করার জন্য। রুমির কথায় আর কথা বাড়ালাম না, কারণ এখন কিছু বললেই ঝগড়া বাঁধবে নিশ্চিত। সজীব আমার ছোট ভাই, বাবা মাকে হারিয়েছি কয়েক বছর, তাই বড় ভাই হিসেবে সজীবের সকল দায়িত্ব আমার কাঁধে এসেই পড়েছিল। কিন্তু আমাদের অমতে যখন সজীব রিয়াকে বিয়ে করে নিয়ে আসে, তখন আমি বেশ কষ্টই পেয়েছিলাম। তবে রিয়া মেয়েটি আমার সেই কষ্টকে কয়েকদিনের মধ্যেই নিজের ব্যবহার এবং কাজকর্ম দিয়ে স্নেহে রূপান্তর করেছে। তবুও আমার স্ত্রী প্রতিনিয়ত মেয়েটিকে নিয়ে হিংসা করত, আর এর কারণটাও বেশ সুস্পষ্ট। কেননা প্রথমত রিয়ার পারিবারিক অবস্থা একেবারেই নিম্নবিত্ত। তার মধ্যে রুমি চেয়েছিল ওর ছোট বোনের সাথে সজীবকে বিয়ে দিতে। আর এসব কিছু মিলিয়ে রিয়ার প্রতি রুমির আলাদা একটা ক্ষোভ ছিল। রিয়ার এই বাড়িতে আসার পর থেকেই সন্ধ্যায় দোকানের কাজ সেরে দুই ভাই বাড়ি ফিরেছি। আমি রুমে প্রবেশ করতেই খেয়াল করি আমার স্ত্রী আলমারি থেকে কাপড় চোপড় অগোছালো অবস্থায় এদিক সেদিক ফেলে দিয়ে কি যেন গভীর মনোযোগ দিয়ে খোঁজার চেষ্টা করছে। কৌতূহলী স্বরে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এমন হন্তদন্ত হয়ে কি খুঁজছো? রুমি চিন্তিত মুখে বলে, আরে, আমার মায়ের দেওয়া সেই স্বর্ণের চেইনটা কোথাও খুঁজে পাচ্ছি না। কে নিল সেটাই বুঝতে পারছি না। আমি সীমিত সময়ের জন্য অবাক হলাম। সকালের ঘটনা ভেবে পরক্ষণেই সেসব ওকে বুঝতে না দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলি, ভালো করে খুঁজে দেখো, হয়তো ভুলে কোথাও রেখেছো। এই বাড়িতে আর কে নেবে তোমার চেইন? এই কদিনে তো বাড়িতে কেউ আসেওনি। রুমি ভ্রু কুঁচকে বলল, নেওয়ার মানুষের অভাব আছে নাকি? তোমার ভাই যে ওই ছোট লোক মেয়েটাকে বিয়ে করলো, আমার তো সব সময় ওকেই সন্দেহ হয়। মেয়েটা তোমার ভাইয়ের গলা ঝুলে এ বাড়িতে এসেছেই শুধু বাড়িটাকে লুটে পুটে খাওয়ার জন্য। আমিও ওকে খুঁজতে সাহায্য করতে করতে বলি, তোমার সমস্যাটা কি সেটাই বুঝলাম না। মেয়েটি এই বাড়িতে আসার পর থেকেই দেখছি তুমি ওর পিছে লেগে আসো। এখন যা হওয়ার হয়ে গেছে, এসব বলে কি আর লাভ আছে? রিয়াও এখন এই বাড়িরই সদস্য, আর ও তো এতটাও খারাপ না যে তোমার চেইন চুরি করবে।
আমার কথার প্রতি উত্তরে রুমি তাচ্ছিল্য স্বরে বলে, হ্যাঁ, এখন তো তুমি ওর পক্ষই টানবা। আমার থেকেও এখন নিজের ভাইয়ের বউয়ের প্রতি দরদ উতলে উতলে পড়ছে। আচ্ছা, এসব বাদ দিয়ে এখন ভালোভাবে খুঁজে দেখো পাও কিনা। রুমি রাগমাখা মুখে বলে, আজকে যদি না পাই তাহলে আমি সত্যি সত্যি তোমার ভাইয়ের বউকে ছাড়বো না। কারণ আমি জানি এটা ও ব্যতীত আর কেউ নেয়নি। এরকম স্বর্ণের চেইন জীবনে দেখেছে নাকি? তাই তো লোভ সামলাতে পারিনি। আমি আর কথা বাড়ালাম না, কারণ মেয়েদের সাথে ঝগড়া করার সাধ্য কোনো পুরুষের নেই। এখন যতই কথা বলবো ততই সমস্যা। ডাইনিং টেবিলে আমি, সজীব আর রুমি বসে আছি। এদিকে রিয়া খাবার গরম করতে রান্নাঘরে অবস্থান করছে। নীরবতা ঠেলে হঠাৎই রুমি সজীবকে উদ্দেশ্য করে বলে উঠল, শোন সজীব, তোকে একটা কথা বলার ছিল। সজীব কৌতূহল দৃষ্টিতে তাকাতেই পর মুহূর্তে রুমি বলে, তুই জানিস আমি সব কথা সোজাসুজি ভাবে বলি। তুই রিয়াকে বিয়ে করার পর থেকে এই বাড়িতে আমার একটার পর একটা জিনিস চুরি হচ্ছে। আগের জিনিসগুলো ছোটখাটো হওয়াতে সেসবের কথা তোকে বলিনি, কিন্তু এবার আর চুপ থাকা যায় না। আজ আমার আলমারি তন্ন তন্ন করে খুঁজেও আমার মায়ের দেওয়া স্বর্ণের চেইনটা পাইনি। আগে তো এমন হয়নি, এখন কেন এমন হচ্ছে বুঝতে পারছিস? আমি তখনই রুমিকে ধমক দিয়ে থামিয়ে বললাম, তোমাকে না এখন ওদের সামনে বলতে মানা করলাম। আমাকে পাল্টা ধমক দিয়ে আমার স্ত্রী বলল, তুমি চুপ থাকো। আমার মায়ের দেওয়া এক ভরি স্বর্ণের চেইনের আবেগ তুমি কি বুঝবা? যার জিনিস হারিয়েছে সেই বোঝে এটা কতটা কষ্টের। সজীব রুমির কথা শুনে ইতস্তত ভঙ্গিতে বলল, জি ভাবি, কিন্তু রিয়া তো এমন স্বভাবের মেয়ে না। ওর পরিবার হয়তো একটু নিম্নবিত্ত হতে পারে, তাই বলে নিজের বাড়ির জিনিস নিজেই চুরি করবে? এটা কেমন কথা? শোন, দু একটা জিনিস চুরি হলে মানা যেত, কিন্তু দুদিন পর পর যদি এরকম চুরি হয় তাহলে সেটার জন্য কি বলবি? নিজের বউ বলে এত নিষ্পাপ মনে করিস না। যেমন ছোট লোক বাড়িতে বিয়ে করেছিস, তেমনি মেয়ের চরিত্র। আমার স্ত্রীর কথা শুনে সজীব লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। ঠিক তখনই রিয়া রান্নাঘর থেকে খাবারের বাটি নিয়ে এসে যখনই ডাইনিং টেবিলের চেয়ারে বসতে যাবে, সে সময় সজীব রিয়াকে উদ্দেশ্য করে বলে, তুমি কি ভাবির স্বর্ণের চেইনটা নিয়েছো? নিলে এক্ষুনি দিয়ে দাও। ওর মুখে এমন প্রশ্ন শুনে স্বভাবতই রিয়া চমকে ওঠে। সে সীমিত সময়ের জন্য থমকে যায় বটে, পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে, কি বলছো? আমি কেন ভাবির চেইন নিতে যাব? পাশ থেকে আমার স্ত্রী হুট করে বলে উঠল, রুমে খুঁজলেই বোঝা যাবে কে নিয়েছে আর কে নেয়নি। রুমির এমন কথায় ওরা তো দূরে থাক, আমি নিজেও কিছুটা লজ্জায় পড়ে যাই, কিন্তু এখনো আমি সব কিছু জানা সত্ত্বেও চুপ করে বসে আছি। কেননা এর শেষটা আমি দেখতে চাই, এবং আমার স্ত্রী হিংসার বশে কোথায় চলে গেছে সেটাও তো ওকে বোঝাতে হবে ঠিকঠাকভাবে। রুমি সজীবের ঘরে এসে আলমারি সহ বিভিন্ন জায়গায় নিজের চেইন খোঁজার অভিনয় করছে। পাশেই রিয়া লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ এভাবে চুরির অপবাদ দিয়ে কারো রুমে চুরির জিনিস খোঁজাখুঁজি করাটা নিশ্চয়ই অপমানজনক। অন্যদিকে সজীবের চোখে মুখে এক রাগের আভা উকিঝুঁকি দিচ্ছে। ওর মনের কথাটা বুঝতেও আমার অসুবিধা হলো না, আর আমি দাঁড়িয়ে আছি অনুভূতিহীন এক নির্লিপ্ত ভঙ্গিতে। এক এক করে খুঁজতে খুঁজতে যখন আচমকায় আমার স্ত্রী ওদের বিছানার তোশকটা উঠালো, তখনই সজীব আর রিয়া অবাক নয়নে সেদিকে তাকিয়ে আছে। রুমি তোশকের নিচ থেকে চেইনটা হাতে নিয়ে এক শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, কি বলছিলাম না? আর আমাকে তো কেউই বিশ্বাস করলে না। এখন বোঝ তোর বউ কেমন ধরনের মেয়ে। এখনো তোর বউকে কি মাথায় উঠিয়ে রাখবি নাকি? ওর কথা শেষ হতে দেরি, কিন্তু রিয়ার গালে সজীবের চর মারতে দেরি হলো না। চর খেয়ে লজ্জা এবং অপমানে রিয়া মেঝের দিকে তাকিয়ে টুপ টুপ করে নিজের অশ্রু বিসর্জন দিচ্ছে। এদিকে আমার স্ত্রীর চোখে মুখে এক প্রাপ্তির হাসি। আমিও আর এক মুহূর্তে দেরি না করে সবাইকে অবাক করে দিয়ে সজীবের গালে সজোরে একটা চর বসিয়ে দিলাম।
আর ঠিক তারপর মুহূর্তেই রুমির গালে চর বসিয়ে দিলাম, তারও দ্বিগুণ গতিতে। আমার এমন কাণ্ডে হতভম্ব হয়ে সজীব আর রুমি আমার দিকে তাকিয়ে আছে। নীরবতা ঠেলে সজীবকে উদ্দেশ্য করে বলি, তোকে চর মেরেছি কি কারণে শুনবি? কারণ হলো তুই কোনো কিছু যাচাই না করেই এক নির্দোষ মানুষকে আঘাত করেছিস। পরক্ষণেই রুমের দিকে তাকিয়ে বললাম, তোমাকে কেন চর মেরেছি সেটা তো তুমি নিশ্চয়ই জানো। রিয়াকে এই বাড়ি থেকে বের করার জন্য। এসব যে তোমার চাল সেটাও আমি আগে থেকেই জানি। আর সকালে তো নিজ চোখেই দেখেছি তুমি নিজে গিয়ে ওদের বিছানার নিচে চেইনটা লুকিয়ে রেখেছো। তাছাড়া ও তো এতটাও বোকা নয় যে তোমার চেইন চুরি করে এই বিছানার নিচেই রাখবে। এখনো কি আমার সামনে এই মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে চাও? আমি আসলে তোমাকে বিয়ে করে একটি বিষয় উপলব্ধি করতে পেরেছি এতদিনে, যে আমি কোনো মানুষকে বিয়ে করিনি, বরং বিয়ে করেছি টাকা পয়সাওয়ালা বাপের এক হিংসা বিদ্বেষ ভরা অমানুষকে। আমার কথা শুনে সজীব আর রিয়া উভয়ই অবাক চিত্তে আমার দিকে তাকিয়ে আছে। আর অন্যদিকে আমার মহামান্য স্ত্রী অন্যকে লজ্জা দিতে গিয়ে নিজের স্বামীর কাছেই ধরাশায়ী হয়ে লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। উল্টো সে নিজেই এখন চোখের অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। এছাড়া আর কি বা করার আছে তার? সমাপ্ত। এই ছোট্ট সুন্দর গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।